হয়, যেহেতু নির্বাচন সাথে সাথে দেওয়াই সম্ভব না, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, সেই সরকার দেশ চালাচ্ছে এবং সেই সরকারের সাথে যুক্ত যারা, তারা সমন্বয়কদের বেশ কয়েকজন বিজনেস করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে এবং নমিনেশন তারা ক্রয় করে। এটা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি করবে রাজনীতিবিদরা যারা রাজনীতি বোঝেন। আক্তার ভাই সেনাবাহিনীতে মেজর ছিলেন, উনি তো অনেক আগে চাকরি ছেড়ে দিয়ে পুরোদস্ত রাজনীতিবিদ হয়েছেন। রাজনীতি, নারী, নক্ষত্র, সমস্ত কিছু উনি বোঝেন। আমি অনেক বক্তৃতা ওনার শুনেছি। আমি দেখি নাই কোনো জায়গায় উনি খুব লাগামহীন কোনো একটি বক্তব্য রেখেছেন, আমার মনে হয় না। অত্যন্ত পরিমিতি বোধ ওনার বক্তব্যের মধ্যে সবসময় আছে। তো সেই হিসাবে উনি যেহেতু এই কথা বলেই ফেলেছেন যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নাও হতে পারে, আপনি যে আমাকে প্রশ্নটা করলেন না, এটাও একটা ফেস। যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে সবাই আহ, সমন্বয়কদেরকে ওপর নির্ভর করছে, পুলিশ যেখানে আছে সেখানে সমন্বয়করা এগিয়ে যাবে কেন, এই ধরনের জিনিস আমরা কিন্তু দেখেছি। একটা সময় আমরা দেখতাম, আমার কিছুটা মনে আছে, 69-এর গণ অভ্যুত্থান যখন শুরু হয়েছিল তখন ভার্চুয়ালি পাকিস্তান সরকারের কোনো কন্ট্রোল আপনার ইয়েতে ছিল না, প্রত্যন্ত অঞ্চলে। অ্যান্ড দ্য স্টুডেন্টস ইউজ টু কন্ট্রোল এভরিথিং। আমার যতটুকু মনে পড়ে, সেখানেও আমরা দেখেছি কি জানেন, গ্রামের সালিশ পর্যন্ত ছাত্ররা গিয়ে করতো এবং ছাত্রদের বয়স বেশি ছিল না, 9-10-এ পড়া স্টুডেন্টরা, তখন কলেজ এত বেশি ছিল না, স্কুলে হাই স্কুলই ছিল, মানে এলাকায় হাই স্কুলই ছিল। এইটা একটা ফেস। এখন আপনি স্বীকার করুন আর না করুন, 15 বছর যে সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সরকার নিঃসন্দেহে শক্তিশালী সরকার ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি তো এই কথা বলবোই যে বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, তারা কিন্তু উপর্যুপরি চেষ্টা করেছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা কতটুকুন পেরেছেন, আমি তাদের আন্দোলনের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করছি না, কিন্তু তাদের কিন্তু অনেকটা অক্ষমতা আমি দেখেছি। আমি এই ঢাকা শহরে আজকে প্রায় 40 বছরের বসবাস আমার, আমি দেখেছি। তো সেইখানে এই তরুণ ছাত্ররা কি কি থেকে কি করলো এখনো আমার মাথায় ঠিক আসে না। তাদের মধ্যে এক ধরনের ধারণাও জন্মেছে, এটাও তো সত্যি যে অনেকেই যা পারে না আমরা তা পেরেছি। সেই ধারণা থেকে এই জিনিসগুলো আসলে একটা একটা তৈরি হচ্ছে, যে এখন এগিয়ে যাচ্ছে, হয়তো কেউ কেউ তাদের উপর ভরসা করছে। তবে আমি যে জিনিসটা বলবো, যে ওই আক্তার ভাই খুব চমৎকার একটি কথা বলেছেন যে এই সরকারের ধরনটা কি। এই সরকারের এটা একটা বিপ্লবী সরকারও না, এটা একটা জনগণ দ্বারা নির্বাচিত ভোটের সরকারও না, এটা ভোট দ্বারা নির্বাচিত কোনো সরকারও না, এটা বিপ্লবী সরকার বলেও বলা হচ্ছে না। এটা সংবিধানের কোন জায়গায় পড়ে আমি ঠিক জানি না। এটা আমাদের জনাব মহসিন রশিদ এটা বলতে পারবেন, বিকজ হি ইজ এ কনস্টিটিউশনাল এক্সপার্ট and a very promising lawyer in the Supreme Court of Bangladesh, very one of the senior lawyers right now, আমি যতদূর জানি। তো উনি বলতে পারবেন। আক্তার ভাই যেটা বলেছেন যে এই সরকারের ধরনকে আমরা জানি না, তবে একটা কনসেনসাস ছিল যে এই ধরনের অবস্থায় যেহেতু নির্বাচন সাথে সাথে দেওয়াই সম্ভব না, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, সেই সরকার দেশ চালাচ্ছে এবং সেই সরকারের সাথে যুক্ত যারা, তারা সমন্বয়কদের বেশ কয়েকজন এবং অন্যরা অন্যান্য কাজ করছে। সুতরাং এইগুলো বলে লাভ নাই। আমি যেই কথাটা বলছি, যে দেশ যেভাবে চলছে, এই ছিনতাইকারীর কথা বললেন জনাব মহসিন স্যার, যে কথাটা বলছেন এটা সত্যি। আমি এমন একটা জায়গায় থাকি, এই জায়গাটা সামাজিক অবস্থায় ঢাকা শহরের এই অংশটা খুব একটা পরিচ্ছন্ন না, এবং সেখানে আগেও ছিনতাই হচ্ছে, এখন তা বাড়ছে। এবং যে নতুন ছিনতাই করতে গিয়ে যে নতুন উপসর্গ বা যে এলিমেন্ট দিয়ে করা হয় সেটা হলো চাপাতি। চাপাতি হলো গরু জবাই করার সময় যে কসাইরা ইউজ করে, সেটা মাংসকে টুকরো টুকরো করার জন্য। এটা যদি এই চাপাতি যদি আপনার সামনে ধরে হাসিনা আপা, আপনার কিন্তু এটা বন্দুকের চেয়ে বা পিস্তলের চেয়ে আপনার বেশি, আপনার মধ্যে একটা টেরিফিক সিচুয়েশন তৈরি করবে। সুতরাং সামাজিক অবস্থাটা কিন্তু খুব ভালো না। এই জায়গায় আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের এই বর্তমান সরকার প্রধান, ওনার কাছে আমার একটা অ্যাপিল থাকবে, অন্তত সামাজিক নিরাপত্তাটা যেন উনি দেখেন খুব ভালো করে, যদি ইলেকশন না হয়। আর ইলেকশন সম্পর্কেও বলবো, যদিও আপনি হয়তো এই প্রশ্ন করতে পারেন, আমি আগে এর উত্তর দিচ্ছি। একটি যৌক্তিক যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়া খুবই জরুরি। সবকিছুর পরেও ডেমোক্রেসিতে অনেক লিমিটেশনস আছে, গণতন্ত্রে অনেক লিমিটেশনস আছে, এটা আমরা স্বীকার করি।
তারপরেও বলতে হবে এইটাই এখন পর্যন্ত বেস্ট। তাই সুতরাং আমরা উই ওয়ান্ট এ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বিং ভোটেড বাই দ্য কমন পিপল থ্রু ফ্রি ফ্র্যাঞ্চাইজ। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে গণতান্ত্রিক সরকার, ভোটের দ্বারা নির্বাচিত সরকার আসলে মানুষের মনে স্বস্তি আসবে, জনমনে স্বস্তি আসবে, সামাজিক অবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করি। আমাদের আক্তার ভাইদের মতো লোক পার্লামেন্টে যাবেন, অনলবর্ষী বক্তা, চমৎকার কথা বলেন, এবং উনি এলাকায় গেল, আমি ওনার এলাকার মিটিং ও ফেসবুকের মধ্যে দেখেছি, ওনার কথা মানুষ শোনেন, ওনাকে ভালোবাসেন। ইজ এ ভেরি পপুলার ফিগার। এই ধরনের পপুলার ফিগাররা পার্লামেন্টে যাবেন। আমি আরেকটি কথা বলতে চাই, যদি আমাকে আপনি 1 মিনিট সময় দেন, যে গত গত কয়েক বছরে, ধরেন 15, 20, 30 বছরও বলা যেতে পারে, যে পার্লামেন্ট ভরে গেছে কোয়াসি পলিটিশিয়ানস দ্বারা। তারা আসলে পলিটিশিয়ান না, তারা বিজনেস করে, প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে এবং নমিনেশন তারা ক্রয় করে। এটা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি করবে রাজনীতিবিদরা, যারা রাজনীতি বোঝেন। আক্তার ভাই সেনাবাহিনীতে মেজর ছিলেন, উনি তো অনেক আগে চাকরি ছেড়ে দিয়ে পুরোদস্ত রাজনীতিবিদ হয়েছেন। রাজনীতি, নারী, নক্ষত্র, সমস্ত কিছু উনি বোঝেন। This man should be elected as the member of parliament to represent the people of his locality. এখানে মহসিন ভাই আছেন, উনি ভাই বলেই সম্বোধন করি, বড় ভাইয়ের মতো। উনি আমাদের মুরব্বী, বলতে গেলে অনেক মুরব্বী মানুষ, ওনার কথাও মানুষ এখন শোনে। মুসলিম লীগের প্রেসিডেন্ট, যে দলটা আজকে প্রায় অনেক, মানে অনেকে বলে মুসলিম লীগ একেবারেই অস্তিত্ব নেই, কিন্তু একটা জিনিস তো সত্যি, এই মুসলিম লীগ কিন্তু এই উপমহাদেশে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে মুসলমানদের দাবি দেওয়ার ক্ষেত্রে। এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা আমি স্বীকার করি। আমার যে রাজনৈতিক ত্যাগ পরিচয় যাই থাকুক না কেন, আই উড লাইক টু ফলো দ্য হিস্টোরিক্যাল ন্যারেটিভস। আই ক্যানট ডিনাই ইট এন্ড ডিফাই ইট। আমি যেটা বলছি, কেন আপনি দেখেন রাজনীতিবিদদের হাতে আর রাজনীতি নাই, রাজনীতি করে ব্যবসায়ীরা। তারা করে কি জানেন? তারা অনেক টাকার বিনিময়ে, সেটা তো আওয়ামী লীগের সময় থেকে ক্লারিফাই করি, আমার একটা ক্ষোভ আছে এই জায়গায়। আমিও তো রাজনীতি করি, তাই না? খুব এই জন্য বলছি যে রাজনীতি অনেক টাকার বিনিময়ে নমিনেশন কিনে ফেলে, কিন্তু যে লোকটা সার্বক্ষণিক রাজনীতিটাই করেছেন, তিনি যখন নমিনেশনটা টাকা দিয়ে আর কিনতে পারেন না, তার মনটা কেমন করে? তার অস্তিত্বটা কি হয় এই সমাজে? রাজনৈতিক নেতা হিসেবে তার অস্তিত্ব কি? এই সমাজের মানুষের কাছে তার অস্তিত্বটা কি দাঁড়ায়? তাকে আপনারা কোথায় রাখলেন? তাই সে অনেক টাকা দিয়ে নমিনেশন কেনে, এবং শুধু তাই না, নমিনেশন পেয়ে তিনি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে তিনি ব্যাংক থেকে প্রচুর লোন নেন। যদি ধরেন 200 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনেন, উনি 2000 কোটি টাকার লোন নিয়ে নেন, এবং সেই লোন আর উনি পে করেন না। এবং কোন ব্যাংকের চেয়ারম্যান বা এমডি বলেন, কেউই তার কাছে লোন, যে আপনি লোনটা দেন, ফেরত দেন, এই কথাটা বলার সাহস রাখে না। তাইলে একজন লোক যদি 200 কোটি দিয়া নমিনেশন কেনে এমপি হয়ে যদি 1500, 2000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে এই টাকাটা খাটাতে থাকেন, তাহলে তার সমস্যা কোথায়? তারপরে এমপি হিসাবে ওনার যে ফ্যাসিলিটিস অ্যাকর্ডিং টু ল, হ্যাঁ, পার্লামেন্টারিয়ান ল, এটা তো উনি পাবেনই। তাহলে এই যে একটা শ্রেণী তৈরি হচ্ছে, তারা পলিটিশিয়ান না, তারা কোয়াসি পলিটিশিয়ান মনে করি না, দে ডোন্ট নো দ্য বেসিক অফ পলিটিক্স। পলিটিশিয়ানরা পলিটিক্স করবে? বিগত 3 দশকে প্রায় পার্লামেন্টে 80 থেকে 85% লোক বিজনেসম্যান হয়ে গেছে এমপি। এবং আপনি পার্লামেন্টের সিটগুলোর দিকে, আসনগুলোর দিকে আপনি চেয়ে দেখবেন, ফ্রাস্ট্রেশন। তারা দে আর নট ইন এ পজিশন টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ইন এনি ওয়ে, ইন ডাইভার্স লেভেল, in political norms and etiquette and manners. Even they are not in a position exactly to represent the people, to talk about the problems of the people of his locality, of his constituency. তেমন আস্থা নেই। আমি যেটা বলবো, যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের যিনি প্রধান, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটি কাজ করতে পারেন। এটা আমার একটা মানে প্রস্তাব, আমি তো আর বুদ্ধি পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই। সেটা হলো এই, উনি সমস্ত রাজনৈতিক দল গুলোকে নিয়ে বসতে পারেন, বসে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করা, যে ইলেকশনটা কিভাবে হবে। যদি সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয় যে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, তাহলে এই সরকারকে একটা ব্যবস্থায় যেতে হবে, একটা বডি তৈরি করতে হবে, নিরপেক্ষ একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, জাস্ট টু কন্ডাক্ট দ্য ইলেকশন। আমার মনে হয় এগুলো যদি সরকার এটা করলে, যে সমস্যাগুলো সামনে হতে পারে সেটা হবে না, আর তা না হলে সমস্যা হতে পারে।
যদি বর্তমানে বিএনপি একটি সর্ববৃহৎ দল, এটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রেই গোছানো। যেমন আক্তার ভাই বলেছেন বিএনপির সাঁতারে পানি পায় না, এটা সঠিক না। বিএনপির পানি একেবারে মাথা দিয়ে উপরে উপচে যাচ্ছে, এত বিএনপি অনেক ভালো অবস্থায় আছে অবশ্যই। না, উনি বলেছেন এবং যে আমি হালে পানি পাওয়ার জন্য মানে ইসলামিক দলের দরকার নাই আর কি, বিএনপি এমনি না হালে পানি। আমি 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 একটা কথা খুব স্পষ্ট করে বলি, আমি এই গত শনিবারের আগের শনিবারে এই 5ই আগস্টের প্রথম আমি আমার এলাকায় গিয়েছি। আমি তো সেখানে দেখলাম যে বিএনপিরই পোস্টার, যত সব বিএনপি বিএনপি সব দিকে জয় জয়কার। তো এইখানে আমি ইসলামী দলগুলোর সাথে, আমি অন্যান্য দলগুলো কি মনে করবে জানি না, বিএনপি এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের সাথে কোয়ালিশন না করেও নির্বাচনে বিপুল বিজয় অর্জন করবে বলে আমার ধারণা। এবং আমি এইটা আমারও তো একটা বয়স হয়েছে, বিশেষ জায়গায় এসে পৌঁছেছি বয়সের ক্ষেত্রে, কিছুটা অভিজ্ঞতার ক্ষেত্রে, সেদিক থেকে বলি রাজনীতি পাকিস্তান আমলের রাজনীতিও মনে আছে। তো সেই জন্য বলি যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য বিএনপি কে যে কোনো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো কোয়ালিশনে যেতে হবে, এটা আমার ঠিক মনে হয় না। তো সুতরাং আমি যেটা বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, উনি একজন সব্যসাচী রাজনীতিবিদ, অবশ্যই আমি বলবো। আমার দৃষ্টিতে উনি একজন ভদ্রলোক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি অনেক বক্তৃতা ওনার শুনেছি, আমি দেখি নাই কোনো জায়গায় উনি খুব লাগামহীন কোনো একটি বক্তব্য রেখেছেন, আমার মনে হয় না। অত্যন্ত পরিমিতি বোধ ওনার বক্তব্যের মধ্যে সবসময় আছে। তো সেই হিসাবে উনি যেহেতু এই কথা বলেই ফেলেছেন যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নাও হতে পারে, তাহলে এই মুহূর্তে বর্তমান সরকারের যিনি প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে অবশ্যই সর্বদলীয় সভা ডাকতে হবে। সেখানে বসে মতামত নিয়ে যদি তাই হয়, তাহলে নির্বাচন পরিচালনা করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করতে হবে। আমি সেটাই মনে করি। আর সংস্কার তো চলছেই। সংস্কার সম্পর্কে জনাব মোহাম্মদ মহসিন রশিদ, উনি খুব ভালো বলতে পারবেন, কারণ উনি সংবিধানের উপরে বিশেষজ্ঞ ব্যক্তি। এবং বাংলাদেশে আমার জানা মতে যে কজন অত্যন্ত অভিজ্ঞ আইনজীবী আছেন, তার মধ্যে উনি অন্যতম। এবং সংবিধানের উপরে ওনার অনেক দখল, এবং ব্যক্তিগত জীবনে আমি ওনার খবরাখবর নিয়ে দেখেছি যে উনি অনেক স্টলওয়ার্ট লয়ারদের সঙ্গে কাজ করেছেন। তো সেই হিসাবে আমি বলতে পারি একটি কথা যে জনাব মহসিন রশিদ সাহেব বলতে পারবেন যে কিভাবে একটি নিরপেক্ষ একটা বডি বা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন বলেন যাই বলেন তৈরি করা যায়, যেটা নির্বাচন পরিচালনা করবে, যার উপরে কোনো হস্তক্ষেপ কোনো কর্নার থেকেই থাকবে না, এবং অত্যন্ত নিরপেক্ষভাবে নির্বাচন হবে, যাতে কোনো সমস্যা না হয়। নির্বাচনের পরে যাতে কোনো রাজনৈতিক দল এই কথা বলতে না পারে যে সূক্ষ্ম কারচুপি বা নির্বাচন সঠিক হয়নি, যা আমরা ওভার দ্য ইয়ার্স শুনে এসেছি। এই ধরনের আমরা আর কোনো শব্দের সাথে এক্সপেরিয়েন্স হতে চাই না। তো সুতরাং আমার কথাটা এখানেই শেষ করব। আর একটি জিনিস শেষ করব যে জীবনের বিকাল বেলায় পৌঁছে গেছি। তো সেই জন্য দেশে শান্তি আসুক, দেশের মানুষ স্বস্তিতে থাকুক, যোগ্য ব্যক্তিরা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে আইন প্রণয়ন, আইন আইন তৈরি করার ঘরে ঝাঁক, অর্থাৎ পার্লামেন্টে ঘরে প্রবেশ করুক, এবং দেশের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর আইন প্রণয়ন করা হোক, যে আইনের মাধ্যমে নাগরিকরা আরামে থাকবে এবং তারা প্রকৃত সেবা পাবে রাষ্ট্র থেকে এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে। ধন্যবাদ।